আর্য শব্দটির অর্থ হিসেবে যারা ভাষাতত্ত্বকে গুরুত্ব দেন, মানে লিঙ্গুইস্টিক কনসেপ্টে বিশ্বাস করেন, তারা বলছেন আর্যরা হচ্ছে এমন একটি ভাষা গোষ্ঠীর মানুষ যারা ইন্দো আরিয়ান বা ইন্দো ইউরোপিয়ান ভাষা ব্যবহার করত। আজকে ইন্দো ইউরোপিয়ান ভাষার একাধিক উদাহরণ রয়েছে, ইংরাজি, জার্মান, ফ্রেঞ্চ, ল্যাটিন, এমনকি আমাদের ভারতের সংস্কৃত। তার মানে এই সমস্ত ভাষাভাষী মানুষেরা কোনো একটা সময় একই অঞ্চলে বাস করতেন এবং একই সংস্কৃতি পালন করতেন। পরবর্তীকালে নানা কারণে তারা খণ্ড বিখণ্ড হয়ে যান এবং তাদেরই একটা অংশ হয়তো ভারতে প্রবেশ করে, যাদেরকে আমরা আর্য নামে অভিহিত করছি। বেদকে 4 ভাগে ভাগ করা হয়, ঋক, সাম, যজুর, অথর্ব। এই যে বেদকে বিভক্তকরণের কাজটা এটি করেন দাপর যুগে কৃষ্ণ দ্বৈপায়ন। এই ভাগ করার কাজকে বলা হয় ব্যাসকরণ। যেহেতু কৃষ্ণ দ্বৈপায়ন বেদকে 4টে ভাগে ব্যাসকরণ করেছেন, যে কারণে তার নাম হয় বেদব্যাস এবং পরবর্তীকালে তাকেই আমরা মহাভারতের রচয়িতা হিসেবে আমাদের মধ্যে পাচ্ছি। আজকের দিনে কেনাবেচার মাধ্যম হিসাবে আমরা টাকা পয়সা ব্যবহার করি। বৈদিক যুগে মূলত বিনিময়ের মাধ্যমে এই অর্থনৈতিক ট্রানজাকশন করা হতো। তবে যখন পরবর্তীকালে কিছু স্বর্ণখণ্ড ব্যবহার শুরু হলো, যেমন ঋক বৈদিক যুগে ব্যবহার করা হতো 2টি স্বর্ণখণ্ড, নিষ্ক এবং মনা। পরবর্তী বৈদিক যুগে এই 2টি তো রইলই, তার সাথে আরও 2টো স্বর্ণখণ্ড যুক্ত হলো, শতমন এবং কৃষ্ণল। অর্থাৎ সামগ্রিকভাবে বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে নিষ্ক, মনা, শতমন এবং কৃষ্ণল, এই 4টি স্বর্ণখণ্ড ব্যবহার করা হতো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বৈদিক যুগ নিয়ে। ভারতের ইতিহাসে বৈদিক যুগ আমাদের পরীক্ষা পারপাসে যখন পড়তে হবে, 3টি বিষয়ের দিকে নজর দিতে হবে। প্রথম আমরা আজকে দেখব আর্য। আর্য কারা, আর্যদের নিয়ে ভারতীয় ইতিহাসে যে সমস্যা তৈরি হয়েছে, যে ডিবেট তৈরি হয়েছে, সেই বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব। তারপরে আমরা চলে আসব এই আর্যদের সম্পর্কে জানার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সাহিত্য, আর সেই সাহিত্য বৈদিক সাহিত্য। তাহলে দ্বিতীয় আলোচনার বিষয় থাকবে আমাদের বৈদিক সাহিত্য, এবং তৃতীয় অংশে আমরা আজকে দেখব ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, এবং এই দুটো যুগের মধ্যে পার্থক্য কোথায়, মানুষের ভৌগোলিক জ্ঞান, তাদের সমাজ জীবন, তাদের রাজনীতি চর্চা, তাদের অর্থনীতি এবং সবথেকে বড় কথা ধর্মবিশ্বাস। তাহলে এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় ভারতবর্ষের ইতিহাসে বৈদিক যুগ। বিশ্বের ইতিহাসে সমাজ এবং সভ্যতায় ভারতের একাধিক অবদান রয়েছে। তার মধ্যে সবথেকে বড় অবদান দর্শন চিন্তা। প্রাচীন ভারত নানাভাবে নানা ধরনের দার্শনিক তত্ত্ব আমাদের সামনে, বলা ভালো বিশ্ববাসীর সামনে উপস্থাপিত করেছে। আর এই দর্শন তত্ত্বের যে জন্ম, যে আধার, তার যে সূত্রপাত শুরু হয়েছে বৈদিক যুগ থেকে। আর্য এই যে শব্দ, এই শব্দের তো একটা অর্থ আছে। আর্য শব্দের অর্থ নানাবিধ, এক একজন মানুষ এক এক রকমভাবে আর্য শব্দের অর্থ তৈরি করার চেষ্টা করেছেন। যেমন আর্য শব্দের একটি অর্থ অনেকে মনে করেন হাই বার্থ, মানে উচ্চ বংশজাত। যে সমস্ত মানুষ উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন তারা আর্য। এই হাই বার্থ কনসেপ্টের সাথে জড়িয়ে আছে একটা রয়্যাল কনসেপ্ট, রাজকীয় ধারণা। কিন্তু সমস্যা হলো, মানুষ তো আর কোনোদিন নিজে থেকে উচ্চ বংশ নিম্ন বর্ণ এই ধরনের ভাগ তৈরি করেনি, মানে মানুষই তৈরি করেছে, কিন্তু এটা একটা আরোপিত। সেই অর্থে কোনো মানুষই উচ্চ বংশের নয়, কোনো মানুষই নিম্ন বংশের নয়, প্রত্যেকে সমান। ফলত যখনই আর্য শব্দের এই অর্থ তৈরি করা হচ্ছে যে আর্য মানে উচ্চ বংশজাত মানুষ, দেখো তার মধ্যে দিয়ে কিন্তু আমরা অবলীলাক্রমে কিছু মানুষকে বলে দিচ্ছি তাহলে যারা আর্য নয় তারা নিম্ন বংশোদ্ভূত।
তাহলে আর্য শব্দের এই যে একটা অর্থ, এই অর্থটা এক ধরনের রেসিয়াল ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যের সৃষ্টি করছে। আধুনিক বিশ্বের ইতিহাসে এই রেসিয়াল কনসেপ্ট আর্য শব্দের, এটা নিয়ে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। তোমরা নিশ্চয়ই জানো হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। জার্মানিতে হিটলার বিশ্বাস করতেন আর্য তত্ত্বে এবং তার মতে একমাত্র জার্মানরাই হচ্ছে আর্য। তাহলে জার্মানরাই যদি একমাত্র আর্য হয়, বাই ডিফল্ট কি হচ্ছে, বাকি যারা রয়েছে সারা পৃথিবীতে তারা কেউ আর্য নয়, তারা কেউ উচ্চ বংশোদ্ভূত নয়। অতএব তাদেরকে ডমিনেট করার, তাদেরকে শাসন করার নৈতিক অধিকার, রাইট কিন্তু থেকে যাচ্ছে জার্মানদের। এই তত্ত্বে বিশ্বাসী হিটলার তিনি কিন্তু এর ওপর ভিত্তি করেই বিশ্ব রাজনীতিতে মারাত্মক প্রভাব বিস্তার করেছেন এবং তার কুফল তোমরা প্রত্যেকেই জানো। ফলত আজকের দিনে দাঁড়িয়ে যারা হিস্টোরিয়ান বা যারা এই বিষয় নিয়ে চর্চা করেন, তারা আর্য শব্দের এই অর্থটাকে গুরুত্ব দেন না, বরং আর্য শব্দের আরেকটি অর্থ কিন্তু এই মুহূর্তে প্রচলিত আছে এবং সেটাই অনেক বেশি সায়েন্টিফিক, সেটাই অনেক বেশি বিজ্ঞানসম্মত। কি সেই অর্থ? আরেকটি অর্থে বলা হচ্ছে আর্য হচ্ছেন তারাই যারা ইন্দো ইউরোপিয়ান ভাষা ব্যবহার করেন, বা বলা ভালো ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর মানুষ, তারাই হচ্ছেন আর্য। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা বলতে কি বোঝানো হচ্ছে? আমরা এই সূত্রেই আরেকটি বিষয়ে চলে আসব, তাহলে আমাদের এটা আলোচনা করতে অনেকটা সুবিধা হবে। আর্যদের সম্পর্কে আমাদের সবচেয়ে বড় বিতর্কের জায়গা আর্যদের আদি বাসস্থান। কিছু মানুষ বলছেন যে আর্যরা আদতে ভারতেরই বাসিন্দা ছিল, আবার কেউ বলছেন যে না, আর্যরা ভারতের বাইরে থেকে এসছে। এখন যারা বলছেন যে আর্যরা ভারতেরই আদি বাসিন্দা, তাদের কথার পক্ষে যেমন যুক্তি আছে, একইভাবে যারা বলছেন যে আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তাদের কথার পক্ষেও যুক্তি আছে। আমরা প্রথম চলে আসি যারা বলছেন যে আর্যরা ভারতেরই আদি বাসিন্দা, তারা কি বলছেন। দেখো, আমি যদি তোমাদের দুটো ভাষার কথা বলি, একটা হচ্ছে পাঞ্জাবি আর একটা হচ্ছে বাংলা। পাঞ্জাবি এবং বাংলা ভাষায় আমরা সাহিত্যের এমন একটা জনার পাই, এমন একটা ধারা পাই, যেটা ভারতের অন্য কোনো ভাষায় কিন্তু পাই না। কি সেই ধারাটা? তোমরা দেখবে পাঞ্জাবি ভাষায় এবং বাংলা ভাষায় আমরা পার্টিশন লিটারেচার পাই, দেশভাগের সাহিত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলা এবং পাঞ্জাবি ভাষায় দেশভাগের সাহিত্য পাচ্ছি, অন্য ভাষায় পাচ্ছি না কেন? তার কারণটা খুব স্পষ্ট। যখন আমাদের দেশ ভাগ হয়, তখন পাঞ্জাবের একটা অংশ পাকিস্তানে চলে যাচ্ছে, আর বঙ্গদেশের একটা অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছে, যেটা আজকের বাংলাদেশ। নিশ্চয়ই তোমাদের চারপাশে আশেপাশে এমন বহু মানুষকে তোমরা চেনো, তোমাদের পরিবার বা সমাজ বা প্রতিবেশীদের মধ্যে, যারা একসময় পূর্ববঙ্গে ছিলেন, মানে আজকের বাংলাদেশে ছিলেন। লক্ষ্য করে দেখবে তারা যখন কোনো কথা বলেন, তাদের কথার রেফারেন্সে প্রায়শই তাদের সেই ফেলে আসা দেশগাঁয়ের কথা চলে আসে। হয়তো সেই বরিশালের কথা বলছেন আমাদের গ্রামে এরকম ছিল, কখনো বা বিক্রমপুরের কথা বলছেন। হয়তো আমরা সেগুলোকে নিয়ে একটু ঠাট্টা তামাশা করি বটে, কিন্তু ভেবে দেখো একটা জিনিস, যে মানুষ রাতারাতি একটা পরিস্থিতির চাপে পড়ে তার পূর্বপুরুষের ভিটে ছেড়ে চলে আসতে বাধ্য হলেন, তার মধ্যে সেই জায়গা সম্পর্কে আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। এবং পরবর্তীকালে যদি কোনো সুযোগ আসে, যদি কোনো রেফারেন্স তৈরি হয়, তিনি নিশ্চয়ই তার ফেলে আসা দেশগাঁয়ের কথা বলবেন। এটাই মানুষের, এটা কমন হিউম্যান সাইকোলজি। যে কারণে পাঞ্জাবি ভাষাতেও দেশভাগের সাহিত্য আছে, বাংলা ভাষাতেও আছে। ভারতের অন্য কোনো প্রদেশকে তো দেশভাগকে এই সরাসরি আঘাত করেনি, যে কারণে সেখানে এই ধরনের সাহিত্য রচনা হয়নি। আমি এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তার একটা মুখ্য কারণ হচ্ছে এই রেসপেক্টে যদি আমরা আর্যদের আদি বাসস্থানটাকে যাচ করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে আর্যদের প্রধান যে সাহিত্য, বৈদিক সাহিত্য, সেই বৈদিক সাহিত্যে কিন্তু ভারতীয় ভূখণ্ডের ভৌগোলিক কথাই বলা আছে। যদি এমন হতো যে আর্যরা ভারতের বাইরে থেকে এসছে,
তাহলে নিশ্চয়ই সেই ফেলে আসা দেশগাঁয়ের কথা বৈদিক সাহিত্যে থাকতো। কিন্তু সে কথা যখন বৈদিক সাহিত্যে নেই, আমরা আন্দাজ করতে পারি হয়তো আর্যরা ভারতের বাইরে থেকে আসেনি, তারা ভারতেরই আদিবাসিন্দা ছিল। পরবর্তীকালে নানা পরিস্থিতির কারণে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটা একটা ধারণা, এটা একটা আইডিয়া করা হচ্ছে। ইতিহাস তো নিশ্চিত করে কিছু বলে না। যে কোনো বিজ্ঞানের মধ্যে যেমন একটা অনিশ্চয়তা থাকে, সমাজবিজ্ঞানের বিষয় হিসাবে ইতিহাসের মধ্যেও একটা অনিশ্চয়তা আছে, প্রবাবিলিটি আছে। যা কিছু প্রাপ্ত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে এই কথাগুলো আমরা বলতে পারি, কিন্তু নিশ্চিত করতে পারি না। আর একটা দিক রয়েছে উল্টো দিকে। তাহলে যারা বলছেন আর্যরা ভারতের বাইরে থেকে এসছেন, তাদের তো কিছু যুক্তি আছে। যারা বলছেন আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তারা কিন্তু প্রত্যেকে কোনো একই অঞ্চলের কথা বলছেন না, বিভিন্ন অঞ্চলের কথা বলছেন। এখন ভারতের বাইরে থেকে এসছে যারা বলছেন, তারা আশ্রয় নিচ্ছেন লিঙ্গুইস্টিক কনসেপ্টের, যে কথা আমরা একটু আগেই বললাম, আর্য শব্দের অর্থ। তারা বলছেন যে সমস্ত মানুষ ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা আর্য। তাহলে ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর মধ্যে তো ইংরেজি ভাষা আছে, জার্মান ভাষা আছে, ফরাসি ভাষা আছে, সংস্কৃত ভাষাও আছে। তার মানে কি কোনো একটা সময় ছিল যখন এই জার্মান, ইংরেজ, ফরাসি, আর্য মানে ভারতীয় আর্য, তারা প্রত্যেকে একই জায়গায় থাকতো? হয়তো তাই। হয়তো সেই অঞ্চলে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছিল, কারণ আর্যরা যাযাবর ছিল, নম্যাডিক রেস ছিল। যেহেতু খাদ্যের ঘাটতি দেখা দিল, তারা কি করলো, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যখন মুভ করছে, শিফট করছে, তখন তারা বেশ কয়েকটা গ্রুপে ভাগ হয়ে গেল। আর সেই রকমই একটি গোষ্ঠী মধ্য এশিয়া পার করে, আফগানিস্তান ক্রস করে ভারতে এসে প্রবেশ করলো। এই যে তত্ত্বটা, ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর তত্ত্ব, জাতিগত কনসেপ্টের চেয়ে এটা কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং অনেক বেশি অ্যাকসেপ্টেড থিওরি। কিন্তু একটা ব্যাপারে দুপক্ষই একমত, মানে যারা বলছেন যে আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তারাও এ ব্যাপারে একমত, আর যারা বলছেন যে না, আর্যরা ভারতেরই আদিবাসিন্দা ছিল, তারাও এই ব্যাপারে একমত। সেটা কি? দুপক্ষই বলছেন আসলে আর্যরা ভারতের প্রাথমিক পর্বে যে অংশে থাকতো, সেটা হচ্ছে ল্যান্ড অফ সেভেন রিভার্স বা সপ্ত সিন্ধু অঞ্চল। সিন্ধু নদী এবং তার 6টা উপনদী বিধৌত যে ভৌগোলিক অঞ্চল, সেই অঞ্চলেই আর্যরা প্রাথমিক পর্বে বাস করত। তারপর সেখান থেকে তারা ধীরে ধীরে ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। এই ব্যাপারে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। তবে ওই যে বললাম, আদি বাসস্থান সম্পর্কে নানা মতভেদ রয়েছে। যেমন আমরা বলতে পারি আমাদের স্বাধীনতা সংগ্রামের যুগের বিখ্যাত মানুষ তিলকের কথা। তিলক কি বলছেন? তিলক বলছেন আর্যরা এসছিল মেরু অঞ্চল থেকে। হঠাৎ করে মেরু অঞ্চলের কথা কেন বললেন তিনি? তিলকের এই বিষয়ে একটি বইও আছে, দ্য আর্টিক অরিজিন অফ দ্য আরিয়ান্স। সেখানে তিলক বলছেন আমরা বেদে যেভাবে প্রকৃতির বন্দনা পাচ্ছি, যেভাবে চন্দ্র সূর্যের বন্দনা করে শ্লোক রচনা করতে দেখছি, সেখানে চন্দ্র সূর্যের যে ভৌগোলিক বিবরণ, সেই ভৌগোলিক বিবরণের সঙ্গে মেরু অঞ্চলের যে ভূগোল, তার সাদৃশ্য আছে। আর সেখান থেকেই তিলক আন্দাজ করছেন মেবি আর্যরা হয়তো ওই মেরু অঞ্চল থেকে এসছেন। কিন্তু অন্য মতও আছে, যেমন দয়ানন্দ সরস্বতী। তোমরা জানো দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আর্য সমাজ মুভমেন্টের সাথে। দয়ানন্দ সরস্বতী কিন্তু বলছেন যে আর্যরা এসছে তিব্বত থেকে। তিনি তিব্বতকে আর্যদের আদি বাসস্থান হিসেবে উল্লেখ করছেন। কেউ বলছেন পামির মালভূমির কথা, কেউ বলছেন রাশিয়ান তৃণভূমি স্টেপস অঞ্চলের কথা, কখনো বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে আর্যরা এসছে। এরকম নানা মতভেদ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে এই মতভেদটাই হচ্ছে আর্যদের সম্পর্কে চর্চা বা পড়াশোনার একটা চালিকা শক্তি।
যে বিষয়ে বিতর্ক থাকে সেই বিষয়টার চর্চা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক যুক্তি প্রতিযুক্তির অবতারণা করা হয়। কোনো ক্ষেত্রে তর্ক মানে সিদ্ধান্তে পৌঁছতে হবে তা নয়, তর্ক মানে হচ্ছে সেই বিষয়টার চর্চাকে অব্যাহত রাখা। সুতরাং আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আগামী দিনেও চর্চা চলবে এবং আমরা আরও নতুন নতুন তথ্য পাব। যেমন আর্যদের সম্পর্কে আমরা একটা ইনস্ক্রিপশনের কথা পাচ্ছি, বোঘজকই ইনস্ক্রিপশন এশিয়া মাইনরের। এখানে কি বলা হচ্ছে? এখানে 4 জন বৈদিক দেবতার কথা উল্লেখ করা আছে। সেখানকার এক রাজা তিনি তার মেয়ের বিয়ে উপলক্ষে এই 4 জন বৈদিক দেবতাকে আবাহন করেন। এখন এই যে তিনি 4 জন বৈদিক দেবতাকে আবাহন করলেন, এই 4 জন বৈদিক দেবতার নাম আবার বেদেও পাচ্ছি, বৈদিক সাহিত্যেও পাচ্ছি। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করা হচ্ছে, মেবি আর্যরা হয়তো সেই এশিয়া মাইনর অঞ্চল পেরিয়ে ভারতে এসেছিল, যে কারণে এশিয়া মাইনরের ইনস্ক্রিপশনে যে বৈদিক দেবতাদের কথা উল্লেখ করা আছে সেই একই বৈদিক দেবতাদের উল্লেখ এবং প্রসঙ্গ আমরা পাচ্ছি কোথায়? আমরা পাচ্ছি আমাদের বৈদিক সাহিত্যে। যত দিন যাবে এরকম নানা নতুন নতুন তথ্য আর্যদের সম্পর্কে উঠে আসবে, আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। আর তোমাদের পরীক্ষার জন্য যে বিষয়টা দেখতে হবে সেটা হলো আর্য শব্দের অর্থ, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে কে কোন অঞ্চলের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদের কথাটা একটু জেনে রাখতে হবে। এবং বোঘজকই ইনস্ক্রিপশন কিসের সাথে জড়িত, কোথায় পাওয়া গেছে বা কোন শিলালেখ থেকে আর্যদের সম্পর্কে জানা যাচ্ছে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে। তাহলে এই ছিল আমাদের আর্য সম্পর্কে আলোচনা। যে কোনো দেশে যে কোনো যুগে সাহিত্য হয়ে ওঠে সমাজের দর্পণ। যারা সাহিত্য রচনা করেন তারা তাদের লেখার উপাদান তুলে আনেন তাদের চারপাশ থেকে, কিন্তু যদি সেই সাহিত্য হয়ে ওঠে ধর্মীয় সাহিত্য, তাহলে তার উপাদান কোথা থেকে আসবে? তারও উপাদান কিন্তু আসে তৎকালীন সময়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং অবশ্যই মানুষের ধর্মচিন্তা থেকে। আজকের আমাদের আলোচনার বিষয় বৈদিক সাহিত্য। বেদ এই শব্দটার সাথে আমাদের পরিচয় অনেক ছোটবেলা থেকে। বেদ শব্দটার উৎস হচ্ছে বিদ। বিদ হলো একটি সংস্কৃত ধাতু। তোমরা জানো যে যে কোনো শব্দের উৎস হচ্ছে ধাতু। বিদ যে ধাতু, সেই ধাতুর অর্থ কি? বিদ মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। তাহলে বেদ মানে কি? বেদ মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। এখন এই বেদকে 4টে নাম দেওয়া হয়েছে। কি কি নাম? স্মৃতি, শ্রুতি, অপৌরুষেয় এবং নিত্য। এই 4টে নামের প্রত্যেকটার পিছনে নির্দিষ্ট কারণ আছে, নির্দিষ্ট লজিক রয়েছে। যদি আমরা প্রথমেই চলে আসি স্মৃতি এবং শ্রুতি, বেদকে কেন বলা হচ্ছে? আমরা যে সময়কার কথা বলছি সেই সময় বেদ কিন্তু লেখা হয়নি, বেদ হয়েছিল কম্পোজ, এবং সম্পূর্ণ কম্পোজটা হয়েছিল ভার্বালি, মৌখিকভাবে। তাহলে এই বেদটা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যে ক্রমশ চলে যাচ্ছে, কিভাবে এগোচ্ছে? এগোচ্ছে মানুষের মুখে মুখে। যারা এই বেদ কম্পোজ করেছেন, মূলত যারা ঋষি, যারা গুরু, তারা তাদের শিষ্যের কাছে এই যে বৈদিক মন্ত্র, সেই বৈদিক মন্ত্র পৌঁছে দিচ্ছেন তাদের উচ্চারণের মাধ্যমে। আর সেই শিষ্য এই বেদের মন্ত্রকে তাদের স্মৃতিতে ধরে রাখছেন। স্মৃতিতে ধরে রেখে তারাও আবার পরবর্তী জেনারেশনের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে এই বেদের বাণী পৌঁছে দিচ্ছেন। তাহলে একদিকে কানে শোনা এবং কানে শুনে তাকে স্মৃতিতে ধরে রাখা, এই দুয়ের মধ্যে দিয়েই কিন্তু বৈদিক সাহিত্য একটা যুগ থেকে আর একটা যুগে স্থানান্তরিত হয়েছে। এই কারণে বেদকে বলা হচ্ছে স্মৃতি এবং শ্রুতি। এছাড়াও বেদকে বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় শব্দটির অর্থ হলো কোনো পুরুষ দ্বারা সৃষ্ট নয়। তবে এখানে পুরুষ শব্দটি কোনো জেন্ডার বোঝাতে ব্যবহার করা হচ্ছে না। পুরুষ বলতে বোঝানো হচ্ছে এই মর্ত পৃথিবীর কোনো মানুষ বৈদিক সাহিত্য সৃষ্টি করেননি। যারা এই বৈদিক ধর্মে বিশ্বাস করেন তারা মনে করেন বৈদিক সাহিত্যের সৃষ্টিকর্তা হচ্ছেন
স্বয়ং ঈশ্বর, অলমাইটি গড। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ঈশ্বরের সৃষ্টি মানুষের কাছে এলো কিভাবে? বেদেই আমরা পাচ্ছি একটি শব্দ, বলা হচ্ছে মন্ত্রদ্রষ্টা। দ্রষ্টা মানে যিনি দেখতে পান, তাহলে মন্ত্র যিনি দেখতে পান তিনি হচ্ছেন মন্ত্রদ্রষ্টা। কে এই মন্ত্রদ্রষ্টা? ঋষি। ঋষিদের বলা হচ্ছে মন্ত্রদ্রষ্টা। এবং মনে করা হয় ঈশ্বরের এই সৃষ্টিকে ঋষিরা তাদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে নিজেদের মধ্যে ধারণ করে মর্ত্য পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যে কারণে ঋষিরা হয়ে উঠেছেন মেসেঞ্জার বা দূত, মন্ত্রদ্রষ্টা। তাহলে অপৌরুষেয় বলা হচ্ছে যেহেতু এটা কোনো মর্ত্য পৃথিবীর মানুষ সৃষ্টি করেননি। আরেকটি যে শব্দ বেদের জন্য প্রয়োগ করা হচ্ছে সেটি হলো নিত্য। নিত্য অর্থাৎ যেটি চিরকালীন, যেটি ইটারনাল, সর্বযুগে সর্বকালে যিনি প্রাসঙ্গিক। যারা বৈদিক ধর্মে বিশ্বাস করেন তারা মনে করেন এই বৈদিক সাহিত্যে যা কিছু বলা হচ্ছে সেটি সর্বযুগে সর্বকালে একইভাবে প্রাসঙ্গিক। অর্থাৎ সমাজ পরিবর্তন হতে পারে, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতির সব কিছুর বদল ঘটতে পারে, কিন্তু বৈদিক সাহিত্যের বক্তব্যের কোনো বদল হবে না। একেই বলা হচ্ছে নিত্য বা ইটারনাল। তাহলে এই চারটে নাম কেন দেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝলে। তোমাদের যদি এ বিষয়ে কোনো কিছু বলার থাকে, তোমাদের যদি কোনো আরও কোয়ারিজ থাকে বা বোঝার কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাও। বেদ এবং বৈদিক সাহিত্য এই দুয়ের মধ্যে আমরা একটু ছোট্ট পার্থক্য করব। কিভাবে? বৈদিক সাহিত্য একটা অনেক বড় ক্যানভাস। সেই বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা হয়: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যেটি সংহিতা তার আরেক নাম বেদ। তাহলে সংহিতা বা বেদের চারটে ভাগ: ঋক, সাম, যজুর, অথর্ব। তাহলে আমরা যদি বৈদিক সাহিত্যে কি রয়েছে, কন্টেন্ট কি, এটা জানতে চাই, আমাদের তাহলে ওই ঋক, সাম, যজুর, অথর্ব এই চারটে বেদে কি রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথম চলে আসি ঋগ্বেদ। ঋগ্বেদকে বলা হচ্ছে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। এবং তোমরা জানো যে ঋগ্বেদে সম্পূর্ণভাবে টোটাল সব কিছু মিলিয়ে 1028টা শ্লোক আছে। এই 1028টা শ্লোকের মধ্যে অধিকাংশ শ্লোক মূলত নিবেদন করা হয়েছে দেবরাজ ইন্দ্রকে। তবে ঋগ্বেদের গঠনতন্ত্র যদি আমরা দেখি তাহলে ঋগ্বেদে পাচ্ছি 10টা মণ্ডল। মণ্ডল অনেকটা আজকের দিনে যেরকম আমরা বলি বইয়ের ভলিউম বা খণ্ড, বলা যেতে পারে তারই একটা আদি রূপ হচ্ছে মণ্ডল। এই 10টা মণ্ডলের মধ্যে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় মণ্ডল। বহু পরীক্ষাতে এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তৃতীয় মণ্ডলে কি রয়েছে? সেখানে রয়েছে গায়ত্রী মন্ত্র। বহু পরীক্ষায় দেখবে বলা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন মণ্ডলের অন্তর্গত। এবং তার সাথে এই প্রশ্নও করা হয়েছে যে গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে রচিত হয়েছে। বেদের গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে সাবিত্রীকে উদ্দেশ্য করে। তোমরা জানো গায়ত্রী মন্ত্রে বলা হচ্ছে তৎসবিত্র বরেণ্যম। তাহলে সাবিত্রী এবং সূর্য কি এক? না, একটু আলাদা। সূর্যের যে রশ্মি, যে আলো এই মর্ত্য পৃথিবীতে এসে পৌঁছয় তাকে বলা হয় সাবিত্রী। তোমরা যদি দেখো তোমাদের কোশ্চেনের অপশানে সূর্য আছে কিন্তু সাবিত্রী নেই, তাহলে নিশ্চিতভাবে তোমরা সূর্যকে সেখানে সঠিক উত্তর হিসাবে চিহ্নিত করবে। কিন্তু যদি দেখো সূর্য এবং সাবিত্রী এই দুটোই তোমাদের অপশানে রয়েছে, সেখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবশ্যই সাবিত্রী। তৃতীয় মণ্ডলের পরে গুরুত্বপূর্ণ মণ্ডল হচ্ছে দশম মণ্ডল। দশম মণ্ডলে একটি শ্লোক আমরা পাচ্ছি যাকে বলা হচ্ছে পুরুষ সূক্ত। এবং এই যে পুরুষ সূক্ত যে শ্লোকটি দশম মণ্ডলে, এটিকে বলা হয় অরিজিন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতের যে বর্ণ ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থার উদ্ভব হচ্ছে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে। কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ব্রহ্মা।
এবং ব্রহ্মার মুখ থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হলেন ব্রাহ্মণ। ব্রহ্মার দুই বাহু থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হলেন ক্ষত্রিয়। ব্রহ্মার উরু বা জঙ্ঘা থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হচ্ছেন বৈশ্য। এবং ব্রহ্মার পায়ের পাতা থেকে, পায়ের তলা থেকে যাদের সৃষ্টি হয়েছে তারা হচ্ছেন শূদ্র। এই যে সৃষ্টি তত্ত্ব এখানে বর্ণনা করা হলো, এখানেই কিন্তু বলে দেওয়া হচ্ছে সমাজেও কার অবস্থান কোথায় হবে। তার মানে ব্রাহ্মণের অবস্থান সবার উপরে আর শূদ্রের অবস্থান সবার নিচে। এই ভিত্তিতে সামাজিক শ্রমবিভাজন যেমন করা হচ্ছে, তার সাথে সাথে এই সমাজে কে কীরকম সম্মান পাবেন সেই বিষয়টাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তবে এখানে একটি ছোট্ট ব্যাপার আমাদের বুঝে নিতে হবে। ঋগ বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা আর পরবর্তী বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা কিন্তু এক নয়, দুইয়ের মধ্যে পার্থক্য আছে। কীরকম পার্থক্য? এই যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কথা বললাম, এটা ঋগ বৈদিক যুগের। এখানে কে ব্রাহ্মণ হবেন আর কে শূদ্র হবেন এটা নির্ভর করছে কে কোন প্রফেশনে আছেন, কে কোন পেশাতে আছেন তার উপরে। অর্থাৎ যিনি বিদ্যাদান করেন এবং পূজার্চনা নিয়ে ব্যস্ত থাকেন তিনি ব্রাহ্মণ। যিনি রাজ্য পরিচালনা করছেন, প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করছেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। ব্যবসা বাণিজ্যের সাথে যিনি জড়িত তিনি বৈশ্য। আর বাকিদের যিনি সার্ভিস দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তিনি হচ্ছেন শূদ্র। কিন্তু যদি বিষয়টা এরকম হয়ে যায়, আজকে যিনি ব্রাহ্মণ তার পরবর্তী প্রজন্ম ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের যে বর্ণগত পরিচয়, সেই বর্ণগত পরিচয় কি হবে? ঋগ বৈদিক যুগে নিয়ম ছিল এক বর্ণ থেকে আরেক বর্ণে চলাচল করা যেত, এবং প্রফেশন যদি চেঞ্জ হতো, পেশা যদি পরিবর্তন হয়ে যেত, তাহলে কিন্তু বর্ণও পরিবর্তন হতো। অর্থাৎ ব্রাহ্মণ পরিবারের পরবর্তী জেনারেশন যদি ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু সেই পরিবার পরবর্তীকালে আর ব্রাহ্মণের মর্যাদা পাবে না, সে বৈশ্যের মর্যাদা পাবে। এবং উল্টোটাও, আজকে যিনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তার পরবর্তী প্রজন্ম যদি বিদ্যাদানকে পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু তারা ব্রাহ্মণের মর্যাদা পাবে। অর্থাৎ মানুষের কর্ম বা কাজ ছিল তার বর্ণের পরিচয়। কিন্তু এই ব্যবস্থা চিরস্থায়ী হয়নি। পরবর্তী বৈদিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কার কি বর্ণ হবে, কাস্ট হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে তার জন্মের ওপরে, তার বংশ পরিচয়ের ওপরে। তার মানে বাই বার্থ, নট বাই প্রফেশন। অর্থাৎ এইবার যদি ব্রাহ্মণ পরিবারের কোনো পরবর্তী প্রজন্ম ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে তিনি তার প্রফেশন চেঞ্জ করলেন মাত্র, কিন্তু তিনি তার কাস্ট চেঞ্জ করতে পারলেন না, কারণ বর্ণ নির্ধারিত হয় জন্মসূত্রে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমরা অবশ্যই তোমাদের প্রশ্ন দেখে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা ঋগ্বেদে এরপরে আর গুরুত্বপূর্ণ সেরকম কিছু আমাদের পরীক্ষা পারপাসে পাচ্ছি না। আমরা চলে আসি তাহলে সামবেদে। সামবেদকে দেখবে অনেকে বলেন সামগান, তার মানে এই বেদের সাথে মিউজিক জড়িত, গান জড়িত। আমরা যে ঋগ্বেদের কথা বললাম, ঋগ্বেদের 1028টা শ্লোক, এই 1028টা শ্লোক কিভাবে প্রেজেন্ট করতে হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তার কোনো নির্দেশিকা কিন্তু ঋগ্বেদে নেই। পৌঁছে দেওয়া বলতে মানুষের কাছে তখন তো আবৃত্তি বা পাঠের বিষয় ছিল না, তখন ছিল চ্যান্টিং, মন্ত্রোচ্চারণ। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো মন্ত্রোচ্চারণে একটা নির্দিষ্ট সুর আছে, যে কোনো ধর্মের মন্ত্রোচ্চারণে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নির্দিষ্ট সুরে মন্ত্রোচ্চারণ হয়। কিন্তু ঋগ্বেদের শ্লোকগুলো কোন সুরে মন্ত্রোচ্চারণ করা হবে এই বিষয়ে কোনো নির্দেশিকা ঋগ্বেদে ছিল না। সেটা ছিল কোথায়? সেটা ছিল হচ্ছে সামবেদে। এই কারণেই সামবেদকে বলা হচ্ছে অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক, বা ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। এই যে সামবেদ, সামবেদে আমরা একটি শব্দ পাচ্ছি ধ্রুপদ। এখন ধ্রুপদ বিষয়টা কি? ধ্রুপদ হচ্ছে ধ্রুপদ, ধামার, খেয়াল, এগুলো ভারতীয় সঙ্গীতের এক একটি ঘরানা।
তাহলে ধ্রুপদ এই শব্দের উল্লেখ আমরা পাচ্ছি সামবেদে। অতএব আমরা বলতে পারি যে সামবেদ আমাদের ভারতীয় সঙ্গীতের সুবিশাল ঐতিহ্যের পূর্বসূরি। তাহলে সামবেদ থেকে আমরা পেলাম গান বাজনার খবর। এরপরে চলে আসছি আমরা যজুর্বেদ। যজুর্বেদ একটা বিশেষ দিক থেকে ইউনিক। যে কোনো প্রাচীন সাহিত্য যখন আমরা পড়ি যে কোনো দেশের, মূলত সেই সাহিত্য রচনা করা হয়, কম্পোজ করা হয় প্রোজ ফর্মে নয়, পোয়েট্রি ফর্মে, অর্থাৎ কাব্যের ফর্মে, ভার্স ফর্মে। কিন্তু যজুর্বেদ এর দুটো অংশ আমরা পাচ্ছি, কৃষ্ণা যজুর্বেদ, আরেকটি হচ্ছে শুক্লা যজুর্বেদ। যেটি কৃষ্ণা যজুর্বেদ সেখানে কিন্তু আমরা গদ্য পাচ্ছি। এই প্রথম আমরা সংস্কৃতে গদ্য পেলাম। কিভাবে পাচ্ছি কৃষ্ণা যজুর্বেদে গদ্য? যে শ্লোকটা কাব্যের আকারে রয়েছে সেই কাব্যের আকারে শ্লোকটাকেই পরবর্তীকালে সংস্কৃত গদ্যে ভেঙে দেখানো হচ্ছে। তাহলে প্রথম হলেও গদ্যের তো একটা নিদর্শন আমরা পেলাম সংস্কৃত ভাষায়। আরেকটি যে অংশ আমরা পাচ্ছি শুক্লা যজুর্বেদ, সেটি সম্পূর্ণ পদ্যে রচিত বা কাব্যে রচিত। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে বেদের কোন অংশে গদ্যের নিদর্শন পাওয়া যায়, তাহলে সেটি হচ্ছে যজুর্বেদ। আরও স্পেসিফিক্যালি যদি অপশান দেওয়া থাকে তাহলে কৃষ্ণা যজুর্বেদ। তাহলে যজুর্বেদের কন্টেন্ট কি, বিষয় কি? মূলত যজুর্বেদ যে বিষয়টিকে নিয়ে ডিল করেছে সেটি হলো একজন পুরোহিতের কি কর্তব্য, তার ডুজ অ্যান্ড ডোন্টস। তিনি যখন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন তখন তাকে কি কি রীতি নিয়ম মেনে চলতে হবে, এই সমস্ত বিষয়গুলো যজুর্বেদে বলা আছে। এক কথায় বলতে পারো যজুর্বেদ হচ্ছে পুরোহিতদের জন্য একটি গাইড বুক বা নির্দেশিকা গ্রন্থ। তাহলে চতুর্থ যে বেদটির কথা আমরা বলবো সেই বেদটি হলো অথর্ববেদ। অথর্ববেদ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, দেখবে বলা হচ্ছে কোন বেদ অনার্যদের সৃষ্টি বলে মনে করা হয়। চারটে বেদের মধ্যে একমাত্র অথর্ববেদকে মনে করা হয় এটা হচ্ছে অনার্যদের সৃষ্টি। শুধু তাই না, চারটে বেদের মধ্যে অথর্ববেদ একমাত্র বেদ যাকে নারী এবং শূদ্রের পাঠের অধিকার দান করা হয়েছে। অন্য কোনো বেদ পাঠের অধিকার কিন্তু নারী বা শূদ্রের নেই। অথর্ববেদের বিষয় কি? অথর্ববেদ ম্যাজিক্যাল স্পেলে বিশ্বাস করে। অথর্ববেদ বিশ্বাস করে মন্ত্রের সাহায্যে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। মানুষের যা কিছু রোগ ব্যাধি অমঙ্গল রয়েছে সমস্ত কিছুকে মন্ত্র দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। তাহলে এক কথায় তোমরা বুঝতেই পারছো যে অথর্ববেদ কিন্তু খুব যে বিজ্ঞানসম্মত মানসিকতা প্রচার করছে এমনটা নয়, বরং অন্যান্য যে বেদগুলো আমরা দেখছি সেখানে একটা উচ্চমার্গের দার্শনিক চিন্তার প্রকাশ ঘটানো হয়েছে। অথর্ববেদ কিন্তু একেবারে ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা এর ওপর নির্ভর করে গঠিত হয়েছে। তাহলে এই যে চারটে বেদ, এই চারটে বেদকে একত্রিত করেই আমরা বলছি সংহিতা অংশ। সংহিতার পরে আসছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ অংশে বলা হচ্ছে একজন মানুষ যদি নিজের জীবনে ঈশ্বর উপলব্ধি করতে চান তাহলে তাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী মানুষ ঈশ্বরের সমতুল্য, এই কথা বলা হচ্ছে ব্রাহ্মণ সাহিত্যে। ব্রাহ্মণের পরে আরণ্যক। আরণ্যকটা আমি আপাতত একটু গ্যাপ রাখছি, চলে যাব এবার উপনিষদে। তাহলে উপনিষদ কিন্তু ব্রাহ্মণ সাহিত্যের সম্পূর্ণ উল্টো কথা বলছে। উপনিষদ বলছে একজন মানুষ যত বেশি কাজ করবেন তত বেশি তার জীবনে ঈশ্বরের উপলব্ধি ঘটবে। তাহলে যদি আমরা একটু সংক্ষেপে করে দেখার চেষ্টা করি, ব্রাহ্মণ সাহিত্য বলছে জ্ঞান মার্গের কথা আর উপনিষদ বলছে কর্ম মার্গের কথা। আমাদের রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ তোমরা দেখবে তারা কিন্তু যে কোনো সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েন, তাই না? যখন আমরা দেখছি ভূমিকম্প, বন্যা, যে কোনো সময়ে তারা কিন্তু তাদের ডাক্তারের টিম নিয়ে সেখানে সাহায্যের জন্য চলে আসছেন। অথবা আমরা দেখতে পাচ্ছি তারা হসপিটাল চালাচ্ছেন, স্কুল চালাচ্ছেন, কিছু কারিগরি শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন। কেন? কারণ এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মূলত বিশ্বাস করেন উপনিষদকে। তাহলে উপনিষদ যেহেতু বলছে কাজের কথা,
তারা কাজটাকেই গুরুত্ব দিচ্ছেন। এমনকি তোমরা নিশ্চয়ই জানো যে স্বামী বিবেকানন্দের লেখা রয়েছে জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কিন্তু বিবেকানন্দ সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন কর্মযোগকে। যত বেশি মানুষ কাজ করবেন তত বেশি মানুষ তার জীবনে ঈশ্বর উপলব্ধি করতে পারবেন। উপনিষদ এর আরেক নাম হচ্ছে বেদান্ত। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। তাহলে উপনিষদকে বেদান্ত কেন বলা হচ্ছে? একাধারে উপনিষদ বেদের শেষ ভাগ। যদি আমরা ঋক, সাম, যজুর, অথর্ব এই চারটে সিকোয়েন্সে ধরি, তাহলে সেই সিকোয়েন্সে একদম শেষ অংশে আসছে উপনিষদ, অন্তভাগে উপনিষদ বলে বেদান্ত। আরেকটি ধারণার কথাও বলা হয়, ভারতীয় দর্শন ভীষণ পরস্পর বিরোধী কথার আকর। পরস্পর বিরোধী কথা মানে আমরা অনেকে হয়তো এটা বলে থাকি যে ভারতীয় দর্শন আমাদের ত্যাগের কথা বলেছে, ত্যাগ করতে শিখিয়েছে। এটা একটা আংশিক সত্য, কিন্তু ভারতীয় দর্শনের আরও অনেক অংশ রয়েছে যেখানে ত্যাগের কথা বলা হয়নি, যেখানে কিন্তু ভোগের কথা বলা হয়েছে। যেমন তোমরা নিশ্চয়ই চারবাক দর্শনের কথা শুনেছ। চারবাক দর্শনে কিন্তু চূড়ান্ত ভোগের কথা বলা হচ্ছে, ঋণং কৃত্তা পিবং ঘিয়েত। অর্থাৎ চারবাক দর্শন বলছে যদি তোমার ঘি খাওয়ার ইচ্ছে থাকে কিন্তু তোমার অর্থ না থাকে, তুমি দরকার হলে ঋণ করে ঘি খাও। কেন? জীবনটা ভোগবাদের ওপর নির্ভরশীল। তাহলে ভীষণ পরস্পর বিরোধী কথা। কেউ বলছে ত্যাগের কথা, কেউ বলছে ভোগের কথা। মানুষ যাবে কোন পথে? এই মানুষ কোন পথে যাবে এই উত্তর দেওয়ার জন্য রয়েছে উপনিষদ। অর্থাৎ উপনিষদ শেষ কথা বলবে। যেখানেই দর্শন চিন্তায় কন্ট্রাডিকশন, যেখানেই দর্শন চিন্তায় পরস্পর বিরোধী মতের অনুপ্রবেশ, সেখানে কোন মতটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে এই বিষয়ে শেষ কথা বলার অধিকারী হচ্ছে উপনিষদ। উপনিষদ যেদিকে ভার্ডিক্ট দেবে সেটাই একমাত্র শেষ কথা। এই অর্থেও কিন্তু উপনিষদকে বলা হয় বেদান্ত। তাছাড়া উপনিষদে আমরা এই প্রথমবারের মতো ভারতীয় দর্শনের ইতিহাসে নতুন কিছু বিষয়ের অবতারণা হতে দেখছি। যেমন উপনিষদ বলছে মৃত্যুর পরেই মানুষের জীবন শেষ নয়। মানুষের দেহ নষ্ট হয় কিন্তু তার আত্মা নষ্ট হয় না। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এই প্রসঙ্গে গীতার কথা। গীতাতেও একই কথা বলা হয়েছে। আসলে গীতার নির্মাণ কিন্তু হয়েছে উপনিষদকে ভিত্তি করে। উপনিষদ অনেক আগের টেক্সট। এবং এই যে আত্মার অবিনশ্বরতা, আত্মার অবিনশ্বরতার কথা আমরা প্রথম কোথায় পাচ্ছি? উপনিষদে পাচ্ছি। উপনিষদ বলছে মানুষের মৃত্যুর পরে তার স্থান হয় স্বর্গ অথবা নরকে। মানুষ এই ইহজগতে কি কাজ করেছেন তার উপর নির্ভর করবে তার স্থান স্বর্গে হবে নাকি নরকে হবে। আমাদের ভারতীয় ইতিহাসে প্রথম স্বর্গ এবং নরকের কথা উল্লেখ পাচ্ছি উপনিষদে। এর আগে স্বর্গ নরকের কোনো ধারণা ভারতের ইতিহাসে কিন্তু পাওয়া যায়নি। উপনিষদ এখানেই থামল না। উপনিষদ বলছে মানুষকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, নতুন দেহ নিয়ে আসতে হবে। কিন্তু সে কিভাবে আসবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার পূর্বজন্মের কাজের ওপরে। তাহলে এটাকেই বলা হচ্ছে কর্মফল। অতএব পুনর্জন্ম এবং কর্মফলের কথাও প্রথম আমরা পাচ্ছি কোথায়? উপনিষদে। তাহলে উপনিষদ একাধারে ভারতীয় দর্শন চিন্তার এক আকর গ্রন্থ হয়ে উঠেছে। আমরা মধ্যখানে একটি অংশকে বাদ দিয়েছিলাম, সেটি হচ্ছে আরণ্যক। আরণ্যক শব্দটা বললেই আমাদের চোখের সামনে অরণ্য ভেসে ওঠে, বন জঙ্গল। তাহলে আর্যদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় অরণ্যের সাথে সংযোগ কোথায় ছিল? আর্যদের জীবনের চারটে স্টেজ আমরা জানি: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটে স্টেজের মধ্যে একমাত্র যেটা সন্ন্যাস জীবন, তার সাথেই অরণ্যের সরাসরি যোগাযোগ। বানপ্রস্থে তাদের পার্শিয়াল রিটায়ারমেন্ট, সংসারে থেকেও সাংসারিক ব্যাপারে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করতেন না। আর যখন সম্পূর্ণ সংসার ত্যাগ করতেন সেটি হলো সন্ন্যাস। সন্ন্যাস জীবনে যখন তারা বনে জঙ্গলে আশ্রয় নিচ্ছেন, তখন সেইখানে কি তাদের পালনীয় হবে, কি করবেন কি করবেন না, এই সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে আরণ্যক অংশে। আসলে এই যে আরণ্যক, এখানে আমরা প্রথমবারের মতো একটি শব্দ বা বলতে পারি একটি বিষয়ের অবতারণা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মেডিটেশন বা ধ্যান। ধ্যান শব্দের মানে কি? ধ্যান শব্দের মানে হচ্ছে মনোযোগ, কনসেন্ট্রেশন।
তাহলে আরণ্যক বলছে যারা সন্ন্যাস জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যেন মনোযোগ দেন, তারা যেন ধ্যানে বসেন, তারা যেন ঈশ্বর চিন্তায় কনসেন্ট্রেট করেন, এই বিষয়টাকেই কিন্তু হাইলাইট করছে আরণ্যক। তাহলে দেখো, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এই চারটে আমরা কিন্তু বৈদিক সাহিত্যের মূল অংশ হিসেবে বোঝার চেষ্টা করলাম। তোমাদের যদি এর বাইরে আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতে পারো, অথবা তোমরা অন্যান্য যে সমস্ত আকর গ্রন্থগুলো রয়েছে সেগুলোর সাহায্য নিতে পারো। মোটামুটি পরীক্ষার জন্য যেটুকু দরকার আমি আশা করি তোমাদের সাথে সেটুকু আলোচনা করতে পেরেছি। বৈদিক সাহিত্য বোঝার প্রসঙ্গ আছে, মানে বেদ পড়ব কিভাবে। শুধু সংস্কৃত জানলেই কিন্তু বেদ পড়া যাবে না। এই কারণে যিনি বেদ পড়ে বুঝতে চাইছেন তাকে সবার আগে আশ্রয় নিতে হবে বেদাঙ্গের। বেদাঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করা আছে। বেদাঙ্গে বলা হচ্ছে কি করে উচ্চারণ করতে হবে সংস্কৃত শব্দ, তার গ্রামার কি হবে, সেখানে কোন শব্দের কি অর্থ, তার আক্ষরিক অর্থ কি, শব্দের উৎস কি। অর্থাৎ একটা সাহিত্যকে পড়তে গেলে তার যে ব্যাকগ্রাউন্ড নলেজের দরকার হয় সেই নলেজ বা জ্ঞান কিন্তু সাপ্লাই করছে বেদাঙ্গ। অতএব বেদাঙ্গের পাঠ ছাড়া একজনের পক্ষে বেদ পাঠ কিন্তু সম্ভব নয়। এছাড়াও আমরা প্রথমেই বলেছি বেদ মানে হচ্ছে জ্ঞান। মানুষের জ্ঞান তো কোনো সীমিত বিষয় নয়, মানুষের জ্ঞান তো ক্রমাগত একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হয়। তাহলে এই যে জ্ঞানের ক্রমাগত পরিবর্তন বা পরিবর্ধন, এক্সিস্টিং যে বৈদিক সাহিত্য সেখানে তাকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না। ফলত আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কিছু বেদের ধারণাকে নিয়ে আসা হচ্ছে, যাকে এক কথায় আমরা বলছি উপবেদ। আমাদের বৈদিক সাহিত্যের অংশ হিসেবে চারটে উপবেদের কথা আমরা জানি। এই চারটে উপবেদ আবার কোনো না কোনো মূল বেদের সাথে যুক্ত। যেমন একটি উপবেদ হচ্ছে ধনুর্বেদ। ধনুর্বেদে কি বিষয় নিয়ে আলোচনা করা আছে? যুদ্ধবিদ্যা, কি করে অস্ত্রসজ্জা সজ্জিত হতে হয়, যুদ্ধ কি করে করতে হয়। ধনুর্বেদের সাথে কোন বেদ জড়িত? ধনুর্বেদের সাথে জড়িত হচ্ছে যজুর্বেদ মূল বেদের অংশ হিসেবে। যেমন আমরা উপবেদ হিসেবে পাচ্ছি গন্ধর্ববেদ। গন্ধর্ববেদ হচ্ছে সঙ্গীত, নৃত্যকলা, এই সমস্ত আলোচনা করা আছে। শুনেই বুঝতে পারছো আমরা বলেছি মূল বেদ সামবেদ। সামবেদ ছিল মিউজিক্যাল, তার মানে গন্ধর্ববেদের সাথে যুক্ত কোন বেদ? সামবেদ। আরেকটি হচ্ছে শিল্পবেদ। শিল্পবেদও একটি উপবেদ। শিল্পবেদের বিষয় হলো স্থাপত্য, আর্কিটেকচার। এটার সাথে জড়িত মূল বেদ হলো অথর্ববেদ। আরেকটি যে উপবেদ, চতুর্থ উপবেদ, এইটার কথা আমরা সবাই জানি, কিন্তু এটা যে একটি উপবেদ সেটা হয়তো আমরা অনেকে ভাবি না। সেটি হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদের বিষয় কি তোমাদের সবারই জানা আছে, ওষুধ, মেডিসিন। এবং এই আয়ুর্বেদ মূল কোন বেদের সাথে জড়িত? এটা ঋগ্বেদের সাথে জড়িত। তাহলে চারটে উপবেদ, চারটে উপবেদের সাথে মূল কোনো না কোনো বেদ জড়িয়ে রয়েছে। তাহলে এই সমস্ত কিছু মিলিয়ে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তার মধ্যে সংহিতার চারটে ভাগ ঋক, সাম, যজুর, অথর্ব, তার সঙ্গে থাকছে বেদাঙ্গ, উপবেদ। সামগ্রিকভাবে এটাকে বলা হচ্ছে বৈদিক সাহিত্য, যার একটা বিশাল ভাণ্ডার, ভারতীয় সভ্যতা সংস্কৃতির গর্বের ঐতিহ্য। তোমরা নিশ্চয়ই বেদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা করতে পারলে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তাহলে কমেন্ট সেকশনে জানাবে। সমাজ সভ্যতা চির পরিবর্তনশীল, মানুষের ভাবনা পাল্টায়, মানুষ সেই অনুযায়ী তার রাজনৈতিক দর্শনের বদল ঘটায়, তার সংস্কৃতি চর্চায় পরিবর্তন আসে। ঠিক এই বিষয়টা আধুনিক যুগের ক্ষেত্রে যেমন সত্যি, আমাদের ঐতিহাসিক যুগ, বৈদিক যুগ, সেই ক্ষেত্রেও একইভাবে সত্যি। যে কারণে বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ঋগ বৈদিক যুগ আর একটি পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ যদি আনুমানিক সময়কাল ধরা হয়, ঋগ বৈদিক যুগ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর পরবর্তী বৈদিক যুগ আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 বা 600 খ্রিস্টপূর্বাব্দ। এই দুই যুগের মধ্যে চেঞ্জ কোথায় কোথায় এলো যদি আমরা কয়েকটা প্যারামিটার আগে থেকে একটু সেট করি, যেমন ভৌগোলিক জ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজ জীবন এবং তার সাথে অবশ্যই ধর্মবিশ্বাস। এই পাঁচটা অংশকে নিয়ে
আমরা একটু বোঝার চেষ্টা করব ঋগ বৈদিক যুগের সঙ্গে পরবর্তী বৈদিক যুগের ঠিক কোন কোন ক্ষেত্রে পার্থক্যগুলো আসছে। প্রথম যদি চলে আসি আমরা ভৌগোলিক জ্ঞানের ক্ষেত্রে, ঋগ্বেদে আমরা সবথেকে বেশিবার উল্লেখ পাচ্ছি সিন্ধু নদের, আর গঙ্গার উল্লেখ মাত্র একবার। অথচ আমরা বলি ভারতে প্রধান নদী গঙ্গা, বিশেষ করে উত্তর ভারতে প্রধান নদী গঙ্গা। যদি উত্তর ভারতে প্রধান নদী গঙ্গা হবে তাহলে তার উল্লেখ মাত্র একবার কেন? তার কারণ হলো আর্যদের জীবনের সাথে ঋগ্বৈদিক যুগে গঙ্গার কোনো সংযোগ ছিল না, সংযোগ ছিল হচ্ছে সিন্ধু নদের। ফলত মানুষের জীবনে যার প্রভাব বেশি তার কথাই তো সে সাহিত্যে উল্লেখ করবে, সিন্ধু নদের কথাই সব থেকে বেশিবার বলা আছে। কিন্তু এই যে সীমিত ভৌগোলিক জ্ঞান, এরই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বৈদিক সাহিত্যে। সেখানে যেমন গঙ্গার নাম উল্লেখ হচ্ছে, কারণ এবার আর্যদের একটা মাইগ্রেশন হয়েছে, তারা ক্রমশ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দিকে সরে আসছে। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যে আর্যদের জীবনে ভারতের অন্যান্য যে প্রান্ত, বিশেষ করে দক্ষিণ ভারত, তার কথাও কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যে আসছে। তাহলে দেখো, প্রাথমিক পর্বে আর্যদের চলাফেরা সমস্ত কিছু ছিল একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, তারা তাদের সাহিত্যে সেই অঞ্চলের নদী ভূপ্রকৃতির কথা উল্লেখ করেছে। কিন্তু যখনই তারা সেই অঞ্চল ছেড়ে বেরিয়ে এসছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের অন্যান্য যে প্রদেশ বলতে তখনও তো রাজ্যভাগ হয়নি, অন্যান্য অঞ্চলকে তারা কিন্তু তাদের সাহিত্যে স্থান দিচ্ছে। তাহলে এবার প্রশ্ন উঠতে পারে, ঋগ্বৈদিক যুগে আর্যরা নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরোলো না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে বেরোলো কেন? এর একটাই সহজ উত্তর হয়, অর্থনীতি। মানুষ তার অর্থনৈতিক চাহিদার জন্যই কিন্তু তার নিজের যে কমফোর্ট জোন সেখান থেকে তারা বেরিয়ে অন্য জায়গায় শিফট করে। ঋগ্বৈদিক যুগে আর্যরা মূলত যে অর্থনীতির ওপর নির্ভর করত তাকে আমরা বলছি সাবজিস্টেন্স ইকোনমি, বা বলা যেতে পারে বাংলা করে প্রয়োজন ভিত্তিক অর্থনীতি। বিষয়টা কীরকম না, ধরা যাক একটা গ্রামে 50 ঘর লোক আছে, চাষাবাদ যেটুকু হচ্ছে ওই 50 ঘর মানুষকে আমি ঠিকমতো খাওয়াতে পারছি কিনা ওটাই একমাত্র দেখার বিষয়, এর বেশি আমার প্রয়োজন নেই। তার মানে জীবনের চাহিদা কম, আর আমার যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা ওই অঞ্চলের মধ্যেই মিটে যাচ্ছে। তাহলে তো আমার এই জায়গা ছেড়ে বেরোনোর কোনো প্রয়োজন পড়ছে না, তাই না? কিন্তু পরবর্তী বৈদিক যুগে সিনারিও চেঞ্জ করে গেল। ঋগ্বৈদিক যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন, আর সেকেন্ডারি জীবিকা কি ছিল? চাষবাস। কিন্তু পরবর্তী বৈদিক যুগে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, সেটি হচ্ছে লোহা আবিষ্কার হলো। উত্তর ভারতে লোহার ব্যবহার শুরু হলো, আর যে মুহূর্তে লোহা আবিষ্কার হয়ে লোহার ব্যবহার শুরু হলো, এইবারে আমরা দেখতে পাচ্ছি লোহা দিয়ে লাঙল বা অন্যান্য চাষের উপযোগী যন্ত্র ব্যবহার করা হচ্ছে, বানানো হচ্ছে। তাহলে এতদিন ধরে যে জমিগুলো পতিত জমি হিসাবে পড়েছিল, ব্যারেন ল্যান্ড, যেখানে কোনো চাষাবাদ হতো না, সেই জমিগুলোতে এবার চাষাবাদ করা হচ্ছে, প্রোডাকশন বাড়ছে। তাহলে এই যে অতিরিক্ত ফলন, সেই অতিরিক্ত ফলনকে নিয়ে আমি কি করতে পারি? আমার এই অঞ্চলের তো প্রয়োজন মিটে গেছে। এবার আর্যরা কি করলো? ওই অঞ্চল ছেড়ে তারা বাইরের অন্য অঞ্চলে শিফট করতে শুরু করলো। তাহলে পরবর্তী বৈদিক যুগের অর্থনীতি হয়ে উঠল সারপ্লাস ইকোনমি বা উদ্বৃত্ত অর্থনীতি। তাহলে অর্থনীতি কিন্তু মানুষকে তার নিজের গণ্ডি ছেড়ে বেরোতে ইন্সপায়ার করলো, বা বলা যেতে পারে তাকে বাধ্য করলো এক প্রকারে। ভৌগোলিক জ্ঞানের সাথে সাথে আমরা অর্থনৈতিক দিকটাও দেখলাম। আবার অর্থনীতির ক্ষেত্রে যদি আরেকটা দিকে আমরা নজর দিই, সেটি হচ্ছে জিনিসপত্রের আদান প্রদান, যেটাকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। মানুষের যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনটা সেই জিনিসপত্র দিয়ে মেটাতো। ধরা যাক একজন তাঁতি, তিনি দুটো কাপড় দিয়ে এক ঝুড়ি চাল নিয়ে এলেন, আবার একজন কৃষক এক ঝুড়ি চাল দিয়ে দুটো হাঁড়ি নিয়ে এলেন। এইভাবেই প্রয়োজন মিটত। তবে যেহেতু এক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেটা অতিক্রম করার জন্য তারা কিছু স্বর্ণখণ্ড ব্যবহার শুরু করলেন। ঋগ্বৈদিক যুগে এই স্বর্ণখণ্ডগুলোকে বলা হচ্ছে নিষ্ক এবং মনা,
আর পরবর্তী বৈদিক যুগে এই স্বর্ণখণ্ডর সাথে আরও দুটো স্বর্ণখণ্ড যুক্ত হচ্ছে, শতমন এবং কৃষ্ণল। তার মানে সামগ্রিকভাবে বৈদিক যুগে 4 ধরনের স্বর্ণখণ্ড ব্যবহার হতো বিনিময়ের মাধ্যম হিসাবে। একটা হচ্ছে নিষ্ক, মনা এবং শতমন, কৃষ্ণল। এই বৈদিক আর্য তাদের রাজনৈতিক জীবন কেমন ছিল? রাজা একজন ছিলেন ঋগ বৈদিক যুগে, তবে রাজা মানে যে ধরনের একটা জৌলুসের কথা আমরা ভাবি আজকের দিনে, না, অতটা জৌলুসপূর্ণ রাজা নন। রাজা ভীষণভাবে একজন ঘরোয়া মানুষ। তিনি একটা ট্রাইবের প্রধান, তাকে বলা হচ্ছে রাজন। এবং রাজতন্ত্র পালনটা তার শুধু প্রফেশন না, এটা হচ্ছে তার একটা বলতে পারো দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ফলত রাজা রাজতন্ত্র পরিচালনা করে খুব যে কিছু আয় করতেন এমনটা নয়। বিশেষ করে ঋগ বৈদিক যুগের রাজার সাথে কিন্তু কোনো ডিভাইন থিওরি বা দৈব তত্ত্ব যুক্ত ছিল না। রাজতন্ত্র ইটসেলফ একটা আলাদা সিস্টেম। রাজা আমার গার্জিয়ান, একটা ট্রাইবের, তিনি ভালো মন্দ যা কিছু করার তিনি করবেন। কিন্তু সেখানে তিনি ঈশ্বরের প্রতিনিধি এই বিষয়টাকে বলে রাজতন্ত্রকে সিকিউর করার কোনো বিষয় ছিল না। বিশেষ করে রাজাকে নিয়ন্ত্রণ করত দুটো সংস্থা, সভা এবং সমিতি। এই যে সভার মেম্বার হতে পারতেন যারা সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারাই। আর সমিতির মেম্বার যে কেউ হতে পারতেন। অনেকটা তোমরা কম্পেয়ার করতে পারো, আজকের দিনে আমাদের রাজ্যসভা, তাকে বলতে পারো সভা, আর লোকসভা হচ্ছে সমিতি। যদি আমরা কম্পেয়ার করি, লোকসভা ভোটে যে কেউ দাঁড়াতে পারে। সভা এবং সমিতি তারা কি করে শাসন করা হবে ঠিক করত, আইন তৈরি করত, আর সেই অনুযায়ী কিন্তু রাজাকে চলতে হতো। তার মানে রাজা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ কিন্তু করতে পারতেন না এই যুগে। তাহলে স্বৈরাচারী যে রাজতন্ত্র, যেখানে রাজার কথাই শেষ কথা, আমরা পরবর্তীকালে যেগুলো দেখি, সেটা কিন্তু ঋগ বৈদিক যুগে ছিল না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই সিনারিও অনেকটা পাল্টে গেল। ডিভাইন থিওরি বা ঐশ্বরিক তত্ত্ব রাজতন্ত্রের সাথে যুক্ত হলো। রাজা হয়ে উঠলেন ঈশ্বরের প্রতিনিধি। তাহলে মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে বিদ্রোহ প্রতিবাদ করতে পারে, ঈশ্বরের প্রতিনিধির বিরুদ্ধে তো করতে পারে না। কারণ ঈশ্বরের প্রতিনিধির বিরুদ্ধে কথা বলা মানেই সেটা কিন্তু আসলে ঈশ্বরের বিরুদ্ধেই কথা বলা। যে কারণে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজাকে সাহায্য করার জন্য 12 জন রত্নিনের উল্লেখ পাওয়া যাচ্ছে। বিশেষ করে শতপথ ব্রাহ্মণে এই রত্নিনের কথা উল্লেখ রয়েছে, যারা এই বিশাল রাজতন্ত্রকে হেল্প করছে, সাহায্য করছে। শুধু তাই না, রাজতন্ত্রের সাথে সম্ভ্রম যুক্ত হলো। ঋগ বৈদিক যুগে রাজা একটি কর পেতেন, সেই করটির নাম ছিল বলি। তবে সেই করটা কিন্তু বাধ্যতামূলক নয়। মানুষ যদি মনে করত রাজাকে কর দেবে তাহলে তারা দিতে পারত, যদি মনে করত কর দেবে না, তারা কর দেবে না, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু পরবর্তী বৈদিক যুগে 3 ধরনের কর রাজা আদায় করতেন। একটা হচ্ছে ভাগ, আরেকটি হচ্ছে শুল্ক। ভাগ এবং শুল্ক একেবারে কম্পালসারি, বাধ্যতামূলক কর। আর যেটা বলি ছিল আগের যুগে, সেটাও রেখে দেওয়া হলো। কেউ যদি ঐচ্ছিক কোনো কর দিতে চায় সেটাও রাজা নেবেন। কারণ এবার তো রাজার কাছে রাজতন্ত্র পরিচালনা এটা একটা প্রফেশন, এটা একটা পেশা। এখানে কিন্তু তার যদি রাজতন্ত্র থেকে আয় না হয়, তার দিন চলবে কি করে? সুতরাং ঋগ বৈদিক যুগের বিষয়টা যতটা সিম্পল ছিল, যতটা সহজ ছিল, পরবর্তী বৈদিক যুগের বিষয়টা কিন্তু এতটা সহজ সিম্পল রইল না। বিষয়টা ক্রমাগত জটিল হতে শুরু করলো। ঠিক একই বিষয় সমাজ জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সমাজ জীবনে আমরা জানি 4টে যে জীবনের স্তর আর্যদের, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তবে এই 4টে স্তর উচ্চ বর্ণের জন্যই প্রযোজ্য। তাহলে উচ্চ বর্ণ কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। না, শূদ্রের জন্য কোনো অধিকার কিন্তু ছিল না, আনফরচুনেটলি। তবে পরবর্তী বৈদিক যুগে এই গল্পটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। ঋগ বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটা নির্ভর করত বাই প্রফেশন, পেশার ওপরে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে বলা হলো কাস্ট শুড বি ডিটারমাইন্ড বাই বার্থ বাট নট বাই প্রফেশন। জন্মসূত্রে বর্ণ নির্ধারিত হবে, পেশাগত দিক থেকে কখনো বর্ণ নির্ধারিত হবে না। ফলত দেখো এইবার কিন্তু ধীরে ধীরে এই বর্ণ ব্যবস্থা সমাজের ওপর কঠোরভাবে চেপে বসছে। এবং যেখানে ব্রাহ্মণ সর্বোচ্চ মর্যাদার অধিকারী,
তার জন্য তো তাকে ব্রাহ্মণ হওয়ার যে গুণ, সেই গুণগুলোও অর্জন করতে হবে, তাকে বিদ্যা চর্চা করতে হবে, তাকে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু যখন এটুকু নিশ্চিত হয়ে গেল বিদ্যা চর্চা না করে, জ্ঞান অর্জন না করেও সমাজে ব্রাহ্মণত্বের সমস্ত সুবিধা পাওয়া যাবে, তাহলে এইবার কোয়ালিটি বা গুণগত মান ধীরে ধীরে কমতে শুরু করলো ব্রাহ্মণদের। কারণ তাদের পরবর্তী জেনারেশন জানে সামাজিক সম্মান যেমন পাওয়ার সেরকমই পাবো, আমি এক্ষেত্রে কোনো ধরনের বিদ্যা চর্চা করছি কিনা নির্ভর করছে না। ফলত সামাজিক গুণগত মানের যে হিসেবগুলো, সেগুলো ভীষণভাবে ওলটপালট হতে শুরু করলো পরবর্তী বৈদিক যুগে। আর একজন মানুষ পেশা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ যিনি নিম্ন বর্ণের শূদ্র, তিনি যদি বিদ্যাদানকে পেশা হিসেবেও নেন, তার কাস্টের কোনো আপগ্রেডেশন কিন্তু হলো না, তিনি সেই শূদ্র হয়েই রয়ে গেলেন। তাহলে সমাজ ক্রমশ আরও জটিল দিকে চলে যাচ্ছে। আরেকটি অংশ আমরা এই ক্ষেত্রে আলোচনা করব, সেটা হচ্ছে ধর্ম। ঋগ বৈদিক যুগের ধর্ম আর পরবর্তী বৈদিক যুগের ধর্ম বিশ্বাসের প্রথম পার্থক্য হলো ঋগ বৈদিক যুগে কোনো মূর্তি পুজো ছিল না। মূর্তি পুজোর আবির্ভাব হয় পরবর্তী বৈদিক যুগে। তোমাদের স্টেটমেন্ট বেসড যে প্রশ্নগুলো আসে বিবৃতি ধর্মী, সেখানে কিন্তু এই ধরনের বিবৃতি দিয়ে প্রশ্ন এসছে। তাহলে আইডল ওয়ারশিপ শুরু হচ্ছে পরবর্তী বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগে নয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে রামমোহন রায় যখন তিনি ব্রাহ্ম ধর্ম প্রচার করছেন, নিরাকার ঈশ্বর উপাসনার কথা বলছেন, তিনি ঋগ্বেদ থেকে রেফারেন্স টানছেন। কেন? ঋগ্বেদ তো কোনো মূর্তি পুজোর কথা বলেনি। ঋগ্বেদে মূলত যেটা করা হতো ডিটি আর গডের মধ্যে পার্থক্য আছে। ডিটি হচ্ছে প্রকৃতির যে কোনো উপাদানকে ঈশ্বর হিসেবে বন্দনা করা। ধরা যাক প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ওই বজ্রপাতের মধ্যেই কিন্তু ইন্দ্রের অবস্থান। কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মধ্যেই অগ্নিদেব রয়েছেন। যখন প্রবল বেগে হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, ওই হাওয়া বা ঝড়ের মধ্যেই রয়েছে পবনদেব। তার কোনো আলাদা মূর্তি নেই, প্রকৃতিকেই মানুষ সেই সময় বন্দনা করত। প্রসঙ্গত বলে রাখা দরকার যে বৈদিক ধর্ম কিন্তু ছিল হেনোথিজম। আমরা জানি দু ধরনের হয় ধর্ম, একটা মনোথিজম বা একেশ্বরবাদ, যেমন ইসলাম একেশ্বরবাদে বিশ্বাস করে, আর বৈদিক ধর্ম হেনোথিজম, বহু ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্ম বা বৈদিক ধর্মে দেবদেবীর সংখ্যা কত? খুব প্রচলিত উত্তর তোমরা জানো, 33 কোটি দেবদেবী। 33 কোটি বলতে কিন্তু 33 crores নয়, এটা সম্পূর্ণ ভুল। কোটি একটি সংস্কৃত শব্দ, যার মানে হচ্ছে প্রকার বা কাইন্ড। আমরা যখন ঔপনিবেশিক শিক্ষা গ্রহণ করলাম, ইংরেজি শিক্ষা, সেখানে ক্রোর শব্দের বাংলা জানলাম কোটি, আর সেখান থেকে ধরে নিলাম হিন্দুদের 33 কোটি দেবদেবতা। আসলে তা নয়, 33 প্রকার, মাত্র 33 প্রকারের দেবদেবী, এর সাথে ক্রোরের কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে দেবদেবীর কথা বলা হচ্ছে 33 প্রকারের বৈদিক যুগে, তার মধ্যে প্রধান হচ্ছেন ইন্দ্র। ইন্দ্রকে বলা হচ্ছে যুদ্ধের দেবতা। আমরা ঋগ্বেদে ইন্দ্রকে কি দেখতে পাচ্ছি? ইন্দ্রকে বলা হচ্ছে তিনি পুরন্দর, যিনি নগর ধ্বংস করেন, এবং বলা হচ্ছে বৃত্রঘ্ন। বৃত্রঘ্ন অর্থাৎ যিনি বাঁধ বা জলাধার ধ্বংস করছেন। এবং ইন্দ্রের যে হাতি, তার নাম হচ্ছে ঐরাবত। ঋগ্বেদের বলা হয় 1/4, 4 ভাগের 1 ভাগ শ্লোক কিন্তু ইন্দ্রের উদ্দেশ্যেই নিবেদন করা আছে। ইন্দ্রের পরবর্তীকালে সেকেন্ড পজিশনে যে দেবতা রয়েছেন ঋগ বৈদিক যুগে, তিনি হচ্ছেন অগ্নি। অগ্নির অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। কেন না, অগ্নি আসলে ওই যে দেবলোক আর মর্তলোক, তার মধ্যে সংযোগ সাধন করেন অগ্নি। আমরা দেখতে পাই না যে কোনো হিন্দুদের শুভ অনুষ্ঠানে যজ্ঞ করা হয়, কেন? অগ্নিকে আবাহন করা হচ্ছে। অর্থাৎ মর্তবাসী হিসেবে আমার যা কিছু প্রার্থনা আমি যদি অগ্নির কাছে জানাই, তাহলে অগ্নি সেই প্রার্থনা নির্দিষ্ট দেবতার কাছে পৌঁছে দেবেন। তার মানে অগ্নি মর্তলোক এবং দেবলোকের মধ্যে একটা সংযোগ সূত্র তৈরি করছেন। আর তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন বরুণ। তাহলে ঋগ বৈদিক যুগে 3 জন দেবতা, ইন্দ্র, অগ্নি, বরুণ, তারা ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী বৈদিক যুগে এসে চেঞ্জ কোথায় হলো? ইন্দ্র, অগ্নি, বরুণ তাদের জায়গা ধরে রাখতে পারলেন না। পরবর্তী বৈদিক যুগে প্রধান 3 জন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখবে পৌরাণিক গল্পগুলোতে আমরা পাই দেবতারা কোনো বিপদে পড়লেই প্রথমেই যেতেন ব্রহ্মার কাছে, না হলে বিষ্ণু, এবং শেষ পর্যন্ত অবধারিতভাবে মহেশ্বর বা শিব, যিনি যে কোনো বিপদ থেকে
মানুষকে বা এই সৃষ্টিকে রক্ষা করতেন। তোমরা জানো যে সমুদ্র মন্থনে যখন বিষ উঠে আসছে, গরল উঠে আসছে, সেটা নিয়ে কি হবে দেবতা বা অসুর কারুর চিন্তা ছিল না, কিন্তু মহাদেব সেই গরল কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন এবং সৃষ্টিকে রক্ষা করলেন। এবং এই পরবর্তী বৈদিক যুগে এবার কি শুরু হলো? এবার মূর্তি পুজো শুরু হলো, আইডল ওয়ার্শিপ শুরু হলো। তার মানে প্রত্যেক দেবতার নিজস্ব একটা গড়ন থাকবে। এবার মূর্তি বানাচ্ছে কে? মূর্তি তো বানাচ্ছে সেই মানুষ। মানুষ তো কোনোদিন দেবতাকে চোখে দেখেনি, বরং অন্য মানুষকে চোখে দেখেছে। ফলে যখন দেবতাদের তারা আকৃতি কল্পনা করলো, মানুষের মতো করেই ভেবেছে। মানুষের কল্পনার সর্বোত্তম প্রকাশ, সবথেকে ভালো প্রকাশ হচ্ছে তার এই দেবমূর্তি গড়া, যে কারণে এত ধরনের দেবতার মূর্তি আমরা পাই। এবার পরবর্তী বৈদিক যুগে দাপট বাড়ছে পুরোহিতদের। তারা নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছেন, তারা সমাজকে নিয়ন্ত্রণ করা শুরু করলেন, তারা ধর্ম বিষয়টাকে সহজ জায়গা থেকে অনেক জটিল জায়গায় নিয়ে আসছেন। তার পালনীয়, আচরণীয়, কর্তব্য এগুলোকে আরও বেশি কমপ্লিকেটেড করে তুলছেন। ধর্ম যতটা না অন্তরের বিষয়ে, তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে দেখনদারি বা শো অফের বিষয়। ফলত মানুষ কিন্তু একদিকে ধর্মে আশ্রয় পেতে চাইছে, কিন্তু সেই ধর্মই যেন ক্রমাগত তাদেরকে ঘিরে ধরে তাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই সংকটপূর্ণ করে তুলছে। তাহলে এইখানে মানুষের কর্তব্য কি? এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ একটা মুক্তির উপায় খুঁজছে। আর মানুষকে সেই মুক্তির উপায় কিন্তু এনে দিল প্রতিবাদী ধর্ম আন্দোলন, যার মধ্যে প্রধান দুটি ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। সে বিষয়ে তোমাদের সাথে পরবর্তী কোনো সময় আবার নিশ্চয়ই কথা বলা যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম গ্রিক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, দুটো যুগের মধ্যে চেঞ্জ কি কি আসছে, পরিবর্তনের ধারাগুলো কীরকম। তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও, আমরা তার উত্তর দেব। এবং তোমরা যদি এই বিষয়ে আরও পড়াশোনা করতে চাও, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক দেখতে পারো, সেখানে এই তথ্যগুলো তো পাবেই, তার সাথে আরও অনেক বেশি তোমরা জানতে পারবে। তাহলে আশা করি আজকের ক্লাস তোমাদের উপকারে এসছে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।